আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় যে বর্ডারের ব্যাপারে, এই যে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পরে দেখা যাচ্ছে বর্ডার এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি নাম করে তাদেরকে বর্ডারে করা হচ্ছে এবং তাদেরকে পুশিং করা হবে। এই ব্যাপারটা আপনারা কিভাবে? আমরা এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনও পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। বলেছিলেন যে জঙ্গল সলিপুরে যে ঘটনা ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনী যে চ্যালেঞ্জ করেছিল, এই সব সন্ত্রাসী নির্মূল করবেন বলে আসছেন জিরো টলারেন্স। এক্ষেত্রে কি কোনো বিশেষ অভিযানের ঘোষণা নির্দেশনা দিবেন? আমরা আমাদের পরিকল্পনাটা এখনও ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এই সমস্ত রেস্কিউ অভিযান একটু অসুবিধা হয় এবং অপারেশনের অসুবিধা হয়। তা আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না। যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যায়, তখন প্রয়োজন অনুসারে সে ক্ষেত্রমতে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন করা হবে। সেটা আমরা ঘোষণা দিয়ে এসেছি। আমরা কাউকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার, আমাদের কিছু কৌশল আছে, সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে না। রামেশা হত্যার বিচার কাজ চলমান আছে। আজকে সম্ভবত 12 জন সাক্ষীর সাক্ষ্য হওয়ার কথা। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গিয়েছে, বাকি সাক্ষী হয়তো হবে। তো বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সেই দোষী কি দোষ নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কী হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। এটার বিচার তো চলছে। আসামি 164 করেছে, তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টেম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষী হবে। এগুলো এর বেশি আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে আসামি, সেটা পুলিশকে নির্দেশনা দিয়েছে। একটা আজকে অগ্রগতি আছে এটার বিষয়ে না, গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি
ধৃত হয়েছে, খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। আদিন হাসপাতালে 6 জন নবজাতকের যে মৃত্যু, এটা একটা মামলা হয়েছে। এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত গিয়েছেন সরজমিনে অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না, সম্ভবত এক বাচ্চার এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই, সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মামলা যেটা হয়েছে এটার আসামিদের ক্ষেত্রে কি না, এই পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয় নাই, এমনকি সাংবাদিকদের উপর হামলা হয়েছে। কোথায়? আচ্ছা। এবং এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, শিল্প গ্রুপ আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। আমার একটা প্রশ্ন, যে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী মব সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে আপনারা কি কতটুকু কিরকম যেরকম ইসলাম ব্যাংকের একটা ঘটনা, ও আচ্ছা, এটা তো এর সাথে একের পর এক সম্পর্ক একটা নেই। এর সাথে ঘটনা সম্পর্ক নেই। ঘটাইতেছে। আপনি রামেশ্বর আমরা- হত্যার পরে একই ঘটনা মিরপুরে ঘটাইছে, ব্যাপক মানে হত্যার বিচার চাইতে পারে, আসামি গ্রেপ্তার। বিষয় যে গতকাল যে সরকার একটাও ফর্মুলেট করতে পারছি না। সাবজেক্টেরই আসলে কয়েকটা দেন না, ঈদ উদযাপনটা নিরাপদভাবে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা, জনগণ প্রশংসা করেছে। এবং ঢাকা সহ বাংলাদেশের এই যে যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি যাতে সমস্ত ইন্টারসেকশনগুলোতে আমরা এই একটা যান্ত্রিকভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে। এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে কোনো যে শহরগুলো বড় শহরগুলো আছে ওখানে কি সিস্টেমটা আমরা আগে ঢাকাটা কতটুকু সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করে অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে, মেট্রো এরিয়াগুলোতে এটা মাননীয় ব্যবস্থা করব। আদ্দিন হাসপাতালের বিষয়টা আগেই অ্যাড্রেস করেছি, এটা দ্বিতীয়বার। কিন্তু এখানে একটা গ্যাপ আছে, মন্ত্রী মহোদয়, একটা গ্যাপ আছে। আদিন হাসপাতালে 6 শিশুর ঘটনায় একটা মামলা হয়েছে, কিন্তু বাচ্চাদের পোস্টমর্টম হয়নি। আমার বিষয় হচ্ছে যে এটা মামলার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে কিনা, বা বাংলার পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে, তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। পোস্টমর্টম করতে চাইলে অবশ্যই পোস্টমর্টম হবে। যদি কেউ পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেই জন্য একটা প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো যদি করে তারপরে তারা করে থাকেন ভালো। আদারওয়াইজ যে কোনো সময় লাশ উত্তোলন করেও পোস্টমর্টম করা যায়, সেটা বাদী পক্ষের গার্জিয়ানদেরই উদ্যোগ নিতে হবে আর কি। তাহলে বাচ্চারা যে মারা গেছে তাহলে প্রমাণটা হবে কিভাবে মারা গেল? পোস্টমর্টম হলে তো জানা যাবে না। না, এই জন্য বললাম তো পোস্টমর্টম করা উচিত, এবং এটা
বাদী পক্ষের এবং গার্জিয়ানদের এটা কর্তব্য। বিশেষ করে যদি গার্জিয়ানরা পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেটারও একটা প্রক্রিয়া আছে, সেটা তারা গ্রহণ করেছে কিনা আমি জানি না। এই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন জায়গায় আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে? একটু সময়ের দরকার হয়, সেই সময়টা দিতে হবে। আমার যে 3 নম্বর প্রশ্নটা ছিল যে নতুন করে ক্যাবিনেট মন্ত্রিসভা পুনর্গঠন হওয়ার একটা পসিবিলিটি বাজেটের এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, এ বিষয়ে আমি কথা বলতে পারবো না। কিন্তু অনেকে 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 3টা মন্ত্রণালয় আছে। হ্যাঁ, কারা? আচ্ছা আচ্ছা, একটা বিষয় আমি বলি, আমরা তথ্যমন্ত্রী এই বিষয়ে আমার সাথে এখনো কথা বলেননি, হয়তো বলবেন, কিন্তু সাংবাদিকদের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং এটার আমরা নিন্দা জানাই। কিন্তু আপনাদের পক্ষ থেকে কি কোনো মামলা করা হয়েছে? তো যদি কোনো মামলা না হয় সেটা একটা আলাদাভাবে ট্রিট করতে হবে। যদি মামলা হয়ে থাকে সেটা আমাদের দায়িত্ব তদন্ত করা। আমাদের কাছে শীর্ষ সন্ত্রাসী বা ক্ষুদ্র সন্ত্রাসী বলতে কিছু নেই। যদি অভিযুক্ত এবং অপরাধী হয় তাদের সবাইকে আমরা গ্রেফতার করব আইনানুগভাবে। আর জামিন দেওয়ার এখতিয়ার তো আদালতের। আদালতের কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। ঢাকার মধ্যেও মানে মোহাম্মদপুরকে বলা হয় বিভিন্ন ধরনের আপনারা এটা ঢাকার মধ্যে কাজ করতে পারছেন না? আচ্ছা, এই মোহাম্মদপুরের এই সমস্যাটা কি আজকে উদ্ভব হয়েছে? এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। ওই এলাকাতে এটা বলা যায় অপরাধ প্রবণ এলাকাতে পরিণত হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা আছে, তবে একটু সময় লাগবে, কারণ ওভারনাইট এটা নির্মূল করা হয়তো সম্ভব হবে না, বাট আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি। ওই এলাকার জন্য আমাদের একটা বিশেষ নজর আছে, যেহেতু ওখানে ডেন্সলি পপুলেটেড এবং অধিবাসীদের মধ্যে অনেকেই, আমি এটা ব্লেম করতে চাই না, ওখানে একটু মাদকের বিস্তারও বেশি। তো আমরা মাদক নিয়ন্ত্রণ আইনেও সংস্কার করছি, সামনে আপনারা দেখতে পাবেন। আর জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোর জন্য আলাদা আইন নিয়ে আসছি, কারণ অভিযুক্তদের, অপরাধীদের ধরার পরে খুব বেশি দিন আটকে রাখা যাচ্ছে না ওই আইনের কারণে। সুতরাং এটা যুগোপযোগী আইন করা দরকার, কারণ যে আইনটা এখন আছে জুয়া এবং অনলাইন জুয়া, এগুলো অ্যাড্রেস করা হয়নি। 1867 সনের যে জুয়া আইনটা আছে, এটা বর্তমানের জন্য ওটা কাজ করছে না। তো এই আইনটা করার পরে আমরা উপযুক্ত আদালতের ইখতিয়ারও ওখানে নির্ণয় করব এবং সেই হিসাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো অ্যাড্রেস করতে হবে। যেমন অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং, এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। তো আগে অ্যাডক ভিত্তিতে হয়তো এই আইনগুলো নিয়ে কোনো রকমে চলেছে, এখন আমরা শক্তভাবে নামব।